Hey everyone, it's Mikti. Hope you guys doing great. Today I'm gonna talk about the book called Sapiens: A Brief History of Humankind by Yuval Noah Harari. So এই বইয়ের যে মেইন কনসেপ্ট হচ্ছে হিউম্যান ইভলিউশন কিভাবে হয়েছে, আমরা কিভাবে বানরের কমন অ্যানসেস্টর থেকে আজকে ডমিনেন্ট স্পিসিস হিসেবে পুরা দুনিয়ার মধ্যে থ্রাইভ করতেছি, কিভাবে হচ্ছে আমাদের ইভলিউশন হয়েছে এটার ব্যাপারে কথা বলবো। সো বেসিক্যালি আপনি যখন এই বইটা পড়তে যাবেন, যদি অলরেডি পড়ে থাকেন, তখন মানে একটা কনফিউশন থাকবে যে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন রকমের ইভেন্টকে কোড করা হয়েছে। ইটস বিট কনফিউজিং। সো দ্যাটস ওয়াই আই মেকিং দিস ভিডিও উইথ ক্রোনোলজিক্যাল অর্ডার, যাতে আপনি একদম মাথার মধ্যে এটা সেট করতে পারেন যে আমাদের 2 মিলিয়ন ইয়ার্স থেকে শুরু করে 1 মিলিয়ন ইয়ার্স, দেন হচ্ছে 5 লাখ ইয়ার্স, একদম আজকের বর্তমান পর্যন্ত আমরা যে মানে আমাদের যে ইভলিউশনটা হয়েছে ওটা আমি ক্রোনোলজিক্যাল অর্ডারে। সো ফার্স্ট অফ অল আমি হচ্ছে একটা ডিসক্লেমার দিতে চাইছি, যেটা হচ্ছে আমি একজন প্র্যাকটিসিং মুসলিম। সো ওই কারণে প্রথম সেলস বা বিগ ব্যাং থিওরি এইসব যে ব্যাপারগুলো আছে, এগুলো আমার বিলিভের সাথে যাই না, যেহেতু আমি একটা বিশ্বাসের স্থান থেকে আসতেছি। কারণ আমি যে এটা মনে করি যে এখানে কোনো একটা এনার্জি আছে, কোনো একটা পাওয়ার আছে গড লেভেলের, যেটা আমার বিলিভ হচ্ছে আল্লাহ। ঠিক আছে, এইখান থেকে এই সব কিছু কিন্তু আল্লাহর সৃষ্টি সবকিছু। ঠিক আছে, এটা হচ্ছে আমার বিলিভ। বাট এই যে এভলিউশনের ব্যাপারটা, এটা কিন্তু আমি এগ্রি করি। প্রত্যেকটা প্রাণীর আমরা আজকে দেখতেছি যে এভলিউশন হচ্ছে, কারণ আমি আমার আশেপাশে যেসব স্পিসিস দেখতেছি এরা কিন্তু ইভলভ হয়ে হয়ে কিন্তু একটা পর্যায়ের মধ্যে আসছে। তাহলে কেন আমি একজন, যদি আমার যদি সবকিছু সেম থাকে, আমার হাত পা থাকে, চোখ নাক, আমি যদি শ্বাস নিয়ে থাকি, আমার খাবার খাইলে যদি আমার ডাইজেস্ট হয়ে থাকে, কিভাবে আমার এভলিউশনটা হবে না? সো আমার কোয়েশ্চেনটা কিন্তু ওখানে। সো ওই যুক্তি থেকে আমি এভলিউশনটাকে, বা আমরা যে একটা কমন অ্যানসেস্টর বানর, আমি বলছি না যে বানর থেকে আসছি, বাট আমরা হচ্ছে বানর একটা কমন অ্যানসেস্টর শেয়ার করি। আদম আলাহ ইসলাম যখন আসছিল, তখন হচ্ছে আমার যেটা বিলিভ, সেখানে মানুষের মতো হোমো ইরেকটাস, হোমো নিয়ান্ডারথ্যালস, তারপর হচ্ছে এরকম আরো স্পেসিস ছিল। ঠিক আছে, আদম আলাহ ইসলামই ছিল একদম, মানে আমরা বর্তমানে যে মানুষ আছি ওরকম দেখতে, বা আহ, মানুষের যে আজকের বুদ্ধিমত্তা, ওখান থেকে আমার মতে শুরু হয়েছিল। অল্প জ্ঞানের মধ্যে আমি যতটুকু এই বইটা পড়ছি, আর এতদিনের আমার যে জ্ঞান ছিল ওটার উপর বেস করে কিন্তু এই ভিডিওটা। সো নাও আমি ওই পয়েন্ট থেকে কথা বলবো, যেখান থেকে যে বানরের এইপ থেকে আমাদের স্পিসিস, হোমো স্পিসিস আর হচ্ছে বানরের স্পিসিস আলাদা হয়েছে। আমি ওই ইন্টারসেক্ট পয়েন্ট থেকে হচ্ছে বাকি আলোচনা শুরু করব, যেটা হচ্ছে 2 মিলিয়ন ইয়ার্স এগো। সো ইয়া, লেটস স্টার্ট। সো এই বইয়ে বেসিক্যালি হচ্ছে 3 রকমের রেভলিউশনের কথা বলা হয়েছে। একটা হচ্ছে কগনিটিভ রেভলিউশন, যেটা হচ্ছে আমাদের ব্রেন বা বুদ্ধি কিভাবে ইভলভ হয়েছে ওটার রেভলিউশন। সেকেন্ড হচ্ছে এগ্রিকালচারাল রেভলিউশন। আর থার্ড হচ্ছে সায়েন্টিফিক রেভলিউশন। সো আমি প্রথম পার্ট নিয়ে কথা বলবো। সো কগনিটিভ রেভলিউশনটাকে আমি 3টা ভাগে ভাগ করছি। প্রথম হচ্ছে বিফোর কগনিটিভ রেভলিউশন, তারপর হচ্ছে ডিউরিং কগনিটিভ রেভলিউশন, আর থার্ড হচ্ছে আফটার কগনিটিভ রেভলিউশন। সো প্রথমটা হচ্ছে বিফোর কগনিটিভ রেভলিউশন। কগনিটিভ রেভলিউশনের আগে, অর্থাৎ আমরা বাকি এই পৃথিবীর মধ্যে বাকি যে 10টা জন্তু ছিল, আমরা কিন্তু ওরকম ছিলাম। আমরা, আমাদের কোনো ভাষা ছিল না, আমরা কিন্তু কমিউনিকেট করতে পারতাম না, আমরা কিন্তু ফায়ারের ওয়ার্ক জানতাম না। আমরা বাকি 10টা পশু যেমন হচ্ছে জঙ্গলের মধ্যে যেভাবে খাবার খেয়ে বসবাস করতো, আমরা কিন্তু ওভাবে থাকতাম। ঠিক আছে, সো ওই সময় কিন্তু আমাদের কোনো সিগনিফিকেন্স ছিল না এই পৃথিবীতে। এরপরে যখন ডিউরিং কগনিটিভ রেভলিউশন, ওই যে কগনিটিভ রেভলিউশনটা হয়েছিল, যে একটা এজ ছিল আমাদের হিউম্যান কাইন্ডের মধ্যে, ওই সময় আমরা কি কি করছি। আর হচ্ছে আফটার কগনিটিভ রেভলিউশন, আফটার মানে আমাদের যখন বুদ্ধিভিত্তিক রেভলিউশনটা হয়েছিল, এরপর আমরা কি কি করছি। এই ভিডিওতে আমি ওটা নিয়ে আলোচনা করব, আর আলোচনা করব ক্রনোলজিক্যাল অর্ডারে। সো আলোচনা শুরুতে প্রথমে একটা জিনিস বুঝতে হবে, যেটা হচ্ছে এভলিউশন কখনো লিনিয়ার প্যাথের মধ্যে চলে না, অর্থাৎ হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড না। আজকে যদি একটা জন্তুর যদি এভলিউশন হয়ে থাকে, এই প্রথমে এই জন্তুটা ছিল, এই জন্তু থেকে এভলিউশন হয়ে এই জন্তুটা আসলো, তার মানে এই না যে একদম প্রথমের যে জন্তুটা ছিল ওটা ডাইরেক্ট এক্সটিংক্ট হয়ে যাবে, অর্থাৎ নিশ্চিহ্ন হয়ে যাবে, এটা কোনো আর দেখাই যাবে না, এমন কোনো কিছু না। এটা থেকে এভলিউশন হয়ে যে এই নতুন জন্তুটা আসলো, বা সিমিলার দেখতে, কিছু না কিছু ক্যারেক্টারিস্টিক এটার মধ্যে ডিফারেন্ট, যেমন কি হয়ে থাকে যে এই জন্তুটার মধ্যে ল্যাজ ছিল, এই জন্তুটার মধ্যে ল্যাজ নাই। তো ওইটার কারণে হচ্ছে এই জন্তুটাকে নতুন একটা স্পিসিসের মধ্যে ফেলা হয়েছে। তার মানে এই না যে হচ্ছে এই দুইটা জন্তু, যে দুইটা জন্তু
এগুলা কিন্তু সেম টাইমের মধ্যে আহ, বসবাস করবে না এমন কিন্তু না। আর ওই কারণে কিন্তু আমরা একই সময়ের মধ্যে হাজার হাজার রকমের কুকুরের স্পিসিস দেখতে পাই। শুধু নট অনলি কুকুর, বিভিন্ন রকম প্রজাপতি হতে পারে, আরো বিভিন্ন রকম মাছেরও হতে পারে, ঠিক আছে? জাস্ট একটা আইডিয়া দিচ্ছি যে একই সময়ে কিন্তু বিভিন্ন রকমের স্পিসিস কিন্তু অবস্থান করতে পারে। মানুষের বেলায় কিন্তু এরকম ছিল। মানুষের বেলায় প্রথমের যে হোমো স্পিসিসটা ছিল, ওটা কিন্তু পাওয়া যায় 2.4 মিলিয়ন ইয়ার্স এগো। যে স্পিসিসের নাম ছিল হোমো হ্যাভিলিস। হোমো হ্যাভিলিস 2.4 মিলিয়ন ইয়ার্স এগো রিসেন্টলি বানরের যে আমরা কমন অ্যানসিস্টর ছিল ওটা থেকে আলাদা হয়েছে। বানর থেকে আলাদা হয়ে হোমো স্পিসিসের মধ্যে পড়ছে। ওটার নাম হোমো হ্যাভিলিস। এরপর 2.4 মিলিয়ন ইয়ার্স থেকে শুরু করে 1.9 মিলিয়ন, এই যে একটা ছিল, এই ছিল 2.4 মিলিয়ন থেকে 1.9 মিলিয়ন, এর মধ্যে একটা আবার ইভলিউশন হয়েছে। ওই ইভলিউশন থেকে যে আরেকটা নতুন হোমো স্পিসিসটা আসলো, ওটার নাম হোমো ইরেক্টাস। এভাবে আরো আহ, অনেক রকমের হোমো স্পিসিস আসছে, বাট 6টা হোমো স্পিসিসই কিন্তু সবচেয়ে বেশি ফেমাস। এগুলা কারণ এগুলা খুবই আইডেন্টিফাইড, আর এগুলা কিন্তু বিস্তার কিন্তু বেশি ছিল। ওই কারণে এই 6টা প্রথমটা আমি বললাম, আমি আবার বলি। প্রথম ছিল হোমো হ্যাভিলিস 2.4 মিলিয়ন ইয়ার্স এগো। এরপর 1.9 মিলিয়ন ইয়ার্স এগো হোমো ইরেক্টাস। এরপর ইভলিউশন হয়ে আরেকটা হোমো স্পিসিস আসলো, যেটা হোমো হেডেলজেন হোমো হেডেলবার্জেনসিস, যেটা 7 লাখ ইয়ার্স এগো। এরপর আবার এভলিউশন হয়ে আরেকটা নতুন হোমো স্পিসিস আসলো, যেটা হোমো নিয়ান্ডারটালস 4 লাখ ইয়ার্স এগো। এরপর আসছে হোমো ফ্লোরেন্সিস। এরপর ফাইনালি যে একদম ডমিনেটিং স্পিসিস, যেটা বলি আমরা বর্তমানে হোমো সেপিয়েন্স। এই যে বাকিগুলা ছিল এগুলো সবগুলা থেকে ইভলভ হয়ে এসে হোমো সেপিয়েন্সটা আসলো। সো যখন হোমো সেপিয়েন্স ছিল, তার মানে কি এটা যে তখন হোমো ইরেক্টাস ছিল না, হোমো নিয়ান্ডারটালস ছিল না? অবশ্যই ছিল। যেমন আমি বললাম যে দুইটা আলাদা স্পিসিস একটা থেকে আরেকটা ইভলভ হয়ে যেটা আসছিল, ওটা দুইটাই কিন্তু একত্রের মধ্যে অবস্থান করতে পারে। সো এই যে 6টা হোমো স্পিসিস, এদের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, আমি খুবই একদম কুইকলি এগুলা নিয়ে আলোচনা করব। প্রথম, হোমো হ্যাভিলিস অরিজিনেটেড ইন আফ্রিকা। সব হোমো স্পিসিস কিন্তু অরিজিনেট কিন্তু আফ্রিকার মধ্যে হয়েছিল। যেটা প্রাইমারিদের রিমেইন দেয়ার। ইয়েস, তাদেরকে হ্যান্ডিম্যান বলা হইতো, কারণ এরা পারমিটিভ বা স্টোনের যে টুলস গুলা ছিল এগুলা কিন্তু মানে অর্থাৎ হাত দিয়ে বানাইতো, ওই কারণে এদেরকে হ্যান্ডিম্যান বলা হইতো। তারপর হোমো ইরেক্টাস। হোমো ইরেক্টাস প্রথমে আহ আফ্রিকা কিন্তু লিভ করছিল, অর্থাৎ আফ্রিকা থেকে মুভ হয়ে কিন্তু এশিয়ার মধ্যে আসছিল, অর্থাৎ যেটা হোমো ইরেক্টাস আফ্রিকা থেকে মুভ হয়ে এশিয়ার মধ্যে আসছে, অর্থাৎ চায়না, কোরিয়া, যেই স্থানগুলো আছে এই মানে এই এরিয়াগুলোর মধ্যে কিন্তু আসছিল আর কি। আমরা যে বাংলাদেশি, আমরা মানে এইসব অঞ্চলের মধ্যে হোমো ইরেক্টাস কিন্তু আসছিল আফ্রিকা থেকে মুভ হয়ে। এরপর হোমো হেডেলবার্জেনসিস, যেটা ইউরোপে আর ওয়েস্টার্ন আফ্রিকার মধ্যে মুভ হয়েছিল। আহ, এদের এদের থেকে যে এভলিউশনটা হয়েছিল ওটা কিন্তু হোমো নিয়ান্ডারটালস, অর্থাৎ যেটা আমি এখন পরবর্তীতে আসতেছি। এই যে হোমো হেডেলবার্জেনসিস যে আফ্রিকা থেকে ইউরোপের মধ্যে পৌঁছাইছে, ওই ইউরোপের মধ্যে কিন্তু আরেকটা এভলিউশন হয়েছে, যেটা হোমো নিয়ান্ডারটালস। এই যে হোমো নিয়ান্ডারটালস এটা কিন্তু সো যেহেতু ইভলিউশন ইউরোপের মধ্যে হয়েছে, ওরা ইউরোপের মধ্যেই থাকতো আর কি। তারপর হোমো ফ্লোরেন্সিস। হোমো ফ্লোরেন্সিস এর ক্যারেক্টারিস্টিক্স এর একটু খাটো ছিল। সো আমি বলতেছি কেন খাটো ছিল, একটা কারণ আছে। কারণ এরা ইন্দোনেশিয়ার মধ্যে মুভ করছিল আফ্রিকা থেকে। আফ্রিকা, আমরা যদি ম্যাপ দেখি, ম্যাপের রাইট সাইড আফ্রিকা, সরি ইন্দোনেশিয়া, ফিলিপিন, এই এরিয়াগুলা। সো আফ্রিকা থেকে হোমো ফ্লোরেন্সিস ইন্দোনেশিয়ার মধ্যে মুভ করছিল। এদের একটা ফ্লোরেন্স দ্বীপ ছিল, ওই দ্বীপের মধ্যে ওরা থাকতে 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 এদের খাবারের একটা সংকট ছিল, আর বিভিন্ন রকমের ক্লাইমেট
ওদের হ্যাবিটের কারণে হচ্ছে এদের সাইজটা একটু ছোট ছিল। সো এরপর হচ্ছে হোমোস্যাপিয়েন্স। হোমোস্যাপিয়েন্স হচ্ছে আফ্রিকার মধ্যেই ছিল, বাট পরবর্তী ইভেনচুয়ালি এরা পুরা অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে স্প্রেড হয়েছে। যেমন কি হচ্ছে 1 লাখ ইয়ার্স এগো, 1 লক্ষ বছর আগে এরা মিডল ইস্ট এর মধ্যে হচ্ছে মুভ হয়েছে। তারপর হচ্ছে এরা ইউরোপের মধ্যে মুভ হয়েছে। ইউরোপের মধ্যে মুভ হয়ে এদের নিয়ানদারতালস এর সাথে ফাইট হয়েছে, এগুলো আমি সামনে আলোচনা করব। এরপর হচ্ছে 40,000 বছর আগে এরা ইভেনচুয়ালি হচ্ছে অস্ট্রেলিয়া, আমেরিকা, তখন কিন্তু অস্ট্রেলিয়া আমেরিকা আবিষ্কার হয় নাই। আবিষ্কার কি মানে মানুষ পৌঁছে নাই এটা আর কি। অস্ট্রেলিয়া আমেরিকা এগুলোর মধ্যে কিন্তু একদম সবচেয়ে লাস্ট মানে মোমেন্টের মধ্যে হচ্ছে অর্থাৎ 40,000 বছর আগে মুভ হয়েছিল হোমোস্যাপিয়েন্স। সো এটা হচ্ছে এই যে 6টা স্পিসিস, এই পুরা ভিডিও বলেন বা এই পুরা বইয়ের মধ্যে এই 6টা স্পিসিস নিয়ে আলোচনা করা হয়েছে। আর যে কগনিটিভ রেভলিউশনের পরে অবভিয়াসলি হচ্ছে অনলি হোমো স্যাপিয়েন্স নিয়ে কথা বলা হয়েছে, কারণ হোমো স্যাপিয়েন্স এর পরে আর কোনো হোমো নিয়ান্ডারটালস, হোমো ফ্লোরেন্সিস এগুলো কিন্তু কেউ ছিল না। এগুলোই হচ্ছে এদের ব্রিফ ডিসক্রিপশন। এই 6টা স্পিসিসই কিন্তু ছিল। ইভেনচুয়ালি হোমো স্যাপিয়েন্স only survivor. And now I'm gonna discuss about before cognitive revolution. সো কগনিটিভ রেভলিউশন এর একদম প্রথমে, অর্থাৎ যখন হোমো হ্যাভিলিস ছিল, যে প্রথমে আমি আলোচনা করলাম অবভিয়াসলি হোমো হ্যাভিলিস 2.4 মিলিয়ন ইয়ার্স এগো আর কি। সো ওই সময়ে থেকে শুরু করে হচ্ছে 1.8 মিলিয়ন ইয়ার্স এগো, এই যে একটা সময় ছিল, এই সময়ের মধ্যে হোমো যে স্পিসিস গুলো ছিল, হোমো হ্যাভিলিস, হোমো রিডলফেন্সিস, এর আগে আফ্রিকার মধ্যেই ছিল। পুরা পৃথিবীর মধ্যে অন্য কোথাও হোমো স্পিসিস ছিল না। এই যে আফ্রিকার মধ্যে এদের যে একটা এভলিউশন হয়েছে, এই যে একটা স্পিসিস ছিল, এরা হচ্ছে আহামরি কোনো স্পিসিস ছিল না। যদিও এরা হচ্ছে হোমো স্পিসিসের মধ্যে পড়ে, মানুষের স্পিসিসের মধ্যে পড়ে, বাট 2.4 মিলিয়ন ইয়ার্স এগো এদের কোনো সিগনিফিকেন্স ছিল না পৃথিবীতে। এরা জাস্ট বাকি কয়েকটা যেমন আশেপাশে জন্তু ছিল এরকমই কিন্তু থাকতো। এরা একজনের সাথে অন্যজনের সাথে কমিউনিকেট করতে পারতো না, এরা কথা বলতে পারতো না, জাস্ট এরা থাকতো, এরা লতা পাতা খাইতো, তারপর হচ্ছে বিভিন্ন রকম জন্তু হান্ট করে খাইতো। বাট একটা হান্ট করার মধ্যে যে একটা ইন্টেলিজেন্স থাকে বা একটা মিলে ঝুলে যে হান্ট করে, এরকম কোনো কিছুই ছিল না। ফর এক্সাম্পল একটা বাঘ যেমন হচ্ছে একটা হরিণ হান্ট করে, একটা শকুন পাখি যেমন একটা মাছ বলেন বা বিভিন্ন রকম কীট পতঙ্গ বা এনি কাইন্ড অফ থিংস খাওয়ার জন্য হচ্ছে বেঁচে থাকার জন্য হান্ট করে, হোমো হ্যাভিলিসও কিন্তু এরকম ছিল। অর্থাৎ মেইন কথা হচ্ছে এরা নেচারের সাথে হচ্ছে মিশে থাকতো বাকি 10টা জীবজন্তুর মতো। তারপর হচ্ছে লাইক এদের কোনো সিগনিফিকেন্স ছিল না, এদের মধ্যে কোনো হারমোনি ছিল না, দ্যাটস ইট। সো এরপরে অর্থাৎ 2 মিলিয়ন ইয়ার্সের ওই সময়ের 2 লক্ষ বছর পরে, অর্থাৎ 1.8 মিলিয়ন ইয়ার্স এগো আরেকটা হোমো স্পিসিসের মানে এভলিউশন হয়েছে। ওটা হচ্ছে হোমো ইরেক্টাস। হোমো ইরেক্টাস হচ্ছে হোমো হ্যাভিলিস, হোমো রিডলফেন্সিস থেকে একটু আলাদা ছিল। অবভিয়াসলি যেহেতু হচ্ছে এদের ইভলিউশন হয়েছে, এরা একটু ওদের থেকে স্মার্ট ছিল, আরেকটা স্মার্ট ছিল। যেমন কি হচ্ছে হোমো ইরেক্টাস উড অর্থাৎ কাঠের জিনিসপত্র দিয়ে হচ্ছে, তারপর হচ্ছে পাথরের জিনিসপত্র দিয়ে হচ্ছে এরা ওয়েপন বলেন বা এনি কাইন্ড অফ থিংস যেটা দিয়ে হচ্ছে নিত্যদিনের কাজ করতে পারবে, এরকম হচ্ছে বিভিন্ন রকম টুলস বানানো শিখছে। সো এইসব উড ওয়েপেন আর হচ্ছে স্টোন টুলস এগুলোর কারণে হচ্ছে এরা আরো বেটার সার্ভাইভ করতে পারতো এনভায়রনমেন্টের মধ্যে। যেমন কি হচ্ছে এরা বিভিন্ন রকমের ট্যাকটিক ইউজ করতে পারতো এইসব ওয়েপেনের মাধ্যমে, টুলস এর মাধ্যমে, যেটার কারণে হচ্ছে এরা আরো বেটার ওয়েতে হচ্ছে ফুড গ্যাদারিং করতে পারতো। সো হোমো হ্যাভিলিস থেকে শুরু করে 2 লক্ষ বছর পরে হোমো এরেক্টাস আসলো। এদের মধ্যে একটা ডিফারেন্স দেখা গেছে যে এদের থেকে এটা একটু আলাদা ছিল, ওই কারণে এদের একটু এই যে স্পিসিসটা ছিল ওটার নাম কিন্তু আরো মানে আরো আলাদা ছিল। আরো বিভিন্ন রকমের কারণও হতে পারে, যেমন হচ্ছে ফিজিক্যাল স্ট্রাকচার, স্কালের স্ট্রাকচার,
এরকমও অনেক রকমের চেঞ্জ একটা থেকে আরেকটা ছিল। নট অনলি এটার মধ্যে ছিল, বাকি যেগুলো আসছে এভাবেই তো এভলিউশন হয়, তাই না? সো 1 মিলিয়ন ইয়ার্স পরে আস্তে আস্তে হচ্ছে এভলিউশন হতে হতে আরো ওই সময় কিন্তু হোমো স্পিসিস বিস্তার লাভ করছিল। অর্থাৎ ওই সময় হচ্ছে হোমো ইরেক্টাসও ছিল, ওই সময় হচ্ছে হাইডেলবার্জেন্সিসও ছিল, হোমো নিয়ান্ডারটালসও ছিল। এরা কিন্তু আরো ইভলভ করছিল। ওই সময় হোমো স্পিসিসরা কি করতো? হোমো স্পিসিসরা হচ্ছে ফায়ার কিভাবে প্রডিউস করবে, ফায়ার কিভাবে হচ্ছে কন্ট্রোল করবে বোঝা শুরু করছে। এগুলা হচ্ছে যে স্কিলটা ছিল ওগুলা জানা শুরু করছে, যেটার মাধ্যমে ওরা নিজেদেরকে অন্য ভয়ঙ্কর যে জীবজন্তু ছিল এগুলা থেকে নিজেদেরকে প্রোটেকশন দিত। ইভেন হচ্ছে এরা খাবারকে মানে বয়েল করে বা বিভিন্ন রকম প্রসেসিং এর মাধ্যমে ফ্রাই করে খাইতো, যেটার মাধ্যমে ওদের ভালো ডাইজেশন হতো। সো আর এই ফায়ার কন্ট্রোল করার কারণে দেখা যেত যে তারা হচ্ছে আরো অনেক দিন বাঁচা শুরু করছে বিভিন্ন রকম হার্শ ক্লাইমেটের মধ্যে, যেমন কি হচ্ছে ঠান্ডা ক্লাইমেটের মধ্যে এরা নিজেদেরকে বেটার সার্ভাইভ করতে পারতো। তারপর হচ্ছে এরা যে খাবারগুলা খাইতো ওগুলা আরো ভালোভাবে হচ্ছে মানে ভাইরাস ব্যাকটেরিয়া যদি থেকে থাকে এদের রোগ বালাই হচ্ছে কমে যেত এদের। সো এটার কারণে এই যে খাদ্যাভ্যাসের মধ্যে যে চেঞ্জটা আসছে ওই চেঞ্জের কারণে হচ্ছে আস্তে আস্তে এদের শারীরিক যে স্ট্রাকচারটা ছিল এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছিল। ইভেন এরা আরো বেশি দিন বাঁচতো ওই সময়ে। সো ইন টোটাল 10 লক্ষ বছর অর্থাৎ 1 মিলিয়ন বছর আগে মানুষ অর্থাৎ হোমো স্পিসিসরা কিন্তু একদম প্রপার আগুনের যে ব্যবহারটা আছে ওটাই কিন্তু ইজিলি বা এফিশিয়েন্টলি হচ্ছে করা শুরু করছিল। এরপরে হচ্ছে 2 লক্ষ বছর পরে অর্থাৎ আজ থেকে শুরু করে 8 লক্ষ বছর আগে একটা ইভেন্ট দেখা গেছিল হোমো স্পিসিসের মধ্যে। নট অনলি হোমো স্পিসিস, যেসব স্পিসিসের হচ্ছে মাথা বড় ওদের মধ্যে ওরা এক্সটিংক্ট হওয়া শুরু করছিল। হোমো স্পিসিসের মধ্যে হচ্ছে হোমো হাইডেলবার্জেন্সিস যারা ছিল এদের খুলির সাইজটা বড় ছিল, অর্থাৎ এদের ব্রেনটা বড় ছিল। আর এদের ব্রেন বড় হওয়ার কারণে এদের বিলুপ্ত হওয়া স্টার্ট হয়েছিল। কেন? আমাদের শরীরে হচ্ছে মানুষের শরীরে আমাদের সবচেয়ে বেশি ক্যালোরি বলেন বা এনার্জি কিন্তু আমরা ব্রেনই ইউজ হয়ে থাকে, ঠিক আছে? আদার্স যে হোমো স্পিসিস গুলো ছিল এদের খুলির সাইজ কম কম ছিল। আর ওরা হচ্ছে সেম লেভেলের হচ্ছে খাবার কিন্তু খাইতো, বাট ওদের ব্রেন সাইজ কম হওয়ার কারণে ওরা বেশি দিন সার্ভাইভ করতে পারতো। আর যাদের ব্রেনের এনার্জি বেশি লাগতো বাট খাবার কিন্তু এনাফ খাইতে পারতো না, যেমন কি হচ্ছে হোমো হেডেলবার্জেন্সিস, এদের ক্ষেত্রে কি হইতো? খাবার কিন্তু সবাই সেমই খাইতো, ঠিক আছে, বাট ব্রেনের মধ্যে ক্যালোরি বলেন বা এনার্জি হচ্ছে বেশি লাগতো। ওই কারণে দেখা গেছে যে ওই এনাফ ফুড দেওয়ার দিতে না পারার কারণে এদের এক্সটিংশন দেখা গেছে। সো হোমো হেডেলবার্জেন্সিস আর বিভিন্ন রকম বড় বড় যারা প্রাণীগুলো ছিল এই যে 8 লক্ষ বছর আগে এদের অনলি এনাফ ফুড না থাকার কারণে ক্যালোরি বলেন বা নিউট্রিশনের কারণে হচ্ছে এদের এক্সটিংক্ট হওয়া শুরু করছিল। এটা নট অনলি হচ্ছে 8 লক্ষ বছর আগেই হয়েছিল, 8 লক্ষ বছর থেকে শুরু করে 3 লক্ষ বছরের এই যে একটা ডিউরেশন ছিল 5 লক্ষ বছর, এই ডিউরেশনের মধ্যে কিন্তু এই ইভেন্টটা হয়েছিল। অর্থাৎ যেসব ইন টোটাল যেসব প্রাণীদের বা হোমো স্পিসিসের ব্রেনের সাইজ বড় ছিল এর আস্তে আস্তে এক্সটিংক্ট হওয়া শুরু হয়েছিল। সো এরপর হচ্ছে 7 লক্ষ বছর আগে হোমো হেডেলবার্জেন্সিস কিন্তু আফ্রিকা ত্যাগ করছে। আফ্রিকা ত্যাগ করে হচ্ছে ইউরোপ আর এশিয়ার মধ্যে পৌঁছাইছে। সো এটাও বলা যেতে পারে যে হোমো যে নিয়ান্ডারটালস পরে আসতেছে, হোমো ডেনিসোভানস যেটা আসতেছে এদের অ্যানসেস্টর ছিল হচ্ছে হোমো হেডেলবার্জেন্সিস। এদের এক্সটিন্ট তো হয়ে গেছে গা, বাট এরা যে একটা ছাপ রেখে গেছে এদের থেকে যেসব হোমো স্পিসিসরা হচ্ছে এভলিউশনটা হয়েছিল ওদের নাম হচ্ছে হোমো নিয়ান্ডারটালস আর হচ্ছে হোমো ডেনিসোভানস। সো হোমো নিয়ান্ডারটালস হচ্ছে আস্তে আস্তে ইভলভ হয়ে ওরা ইউরোপের মধ্যে থাকা শুরু করছে। ওই ইউরোপের মধ্যে থেকে ওদের ইউরোপের যে হার্শ ক্লাইমেট ওরা ওখানের মধ্যে সার্ভাইভ করা শুরু করছিল। আর হোমো নিয়ান্ডারটালসরাও কিন্তু একটু শারীরিক দিক থেকে কিন্তু বড় ছিল, বাট ব্রেনটা কিন্তু ওদের পারফেক্ট ছিল। অর্থাৎ ব্রেনের যে সাইজটা ওই সাইজটা আস্তে আস্তে ছোট হইতে হইতে
যে এভলিউশনটা হয়েছিল, বেসিক্যালি এভলিউশনই তো হয়েছে, তাই না? এভলিউশনটা হওয়ার কারণে এদের শারীরিক এবং যে মানসিক যে স্ট্রাকচার ছিল এটা কিন্তু পারফেক্ট ছিল। ওই পারফেক্টের কারণে দেখা গেছিল যে এরা ইউরোপের হার্শ ক্লাইমেট, অর্থাৎ যে আইস এজ ছিল, এগুলা কিন্তু ওরা ওখানে সার্ভাইভ করতে পারছিল। আর এরা ওই সময়ের, অর্থাৎ 4 লক্ষ বছরের যে এইজটা ছিল, আজ থেকে শুরু করে 4 লক্ষ বছর আগে, ওই যে এই যে সময়টা ছিল, ওই সময়ের মধ্যে ওরা কিন্তু সুপিরিয়র ছিল, অর্থাৎ ওরাই কিন্তু ডমিনেন্ট স্পিসিস ছিল। বাট স্টিল কি হচ্ছে কগনিটিভ রেভুলেশন হয়েছে? না, এখনো কিন্তু কগনিটিভ রেভুলেশন হয় নাই, এদের বুদ্ধিবৃত্তিক হচ্ছে রেভুলেশনটা হয় নাই। হ্যাঁ, ফিজিক্যালি বড় বড় ছিল, এরা ভালো হান্ট করতে পারতো, ভালো ওয়েপন করতে পারতো, বাট বুদ্ধিবৃত্তিক যে একটা রেভুলেশন, এটা কিন্তু এখনো হয় নাই। এরা কিন্তু নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারতো না। সো ওদের হচ্ছে পারফেক্ট ফিজিক্যাল শেপ, এদের হচ্ছে পারফেক্ট ওয়েপেন, এগুলোর কারণে এরা আস্তে আস্তে পুরা ইউরোপের মধ্যে থ্রাইভ করা শুরু করছে। বিভিন্ন রকম হার্শ ক্লাইমেটও কিন্তু এরা সার্ভাইভ করতে পারতেছিল। এবার বলি হোমো সেপিয়েন্স কোথায় তাহলে? এরপর আসতেছে হচ্ছে হোমো স্যাপিয়েন্স। আমি এতক্ষণ কথা বলছিলাম 4 লক্ষ বছর আগের কথা। এরপরে হচ্ছে 1 লক্ষ বছর পরে, অর্থাৎ 3 লক্ষ বছর আগে প্রথম হোমো স্যাপিয়েন্স কিন্তু অ্যাপিয়ার হয়। কোথায় অ্যাপিয়ার হয়? আফ্রিকার মধ্যে। সো এই হোমো স্যাপিয়েন্স এর মধ্যে কি ইউনিক ফিচার ছিল? এদের পূর্ববর্তী যে স্পিসিসটা ছিল, এটা থেকে এদের আলাদা কি ছিল? এরা সবই করতে পারতো। হোমো নিয়ান্ডারসিসের যেটা করতো ওই সময়, যে সুপিরিয়রিটি ছিল, যেটার কারণে বিভিন্ন রকম ওয়েপেন বলেন, বিভিন্ন রকম হার্শ ক্লাইমেট সার্ভাইভ করার কথা বলেন, ওগুলো কিন্তু হোমো স্যাপিয়েন্স করতে পারতো। বাট হোমো নিয়ান্ডারসিস একটু শারীরিকভাবে বড় ছিল। বাট হোমো স্যাপিয়েন্স হচ্ছে বুদ্ধির দিক থেকে কিন্তু এদের আস্তে আস্তে রেগুলেশনটা হচ্ছে। কিভাবে হচ্ছে? কি এমন একটা ফিচার ছিল যেটা হচ্ছে পূর্ববর্তী স্পিসিস থেকে, অর্থাৎ হোমো, এদের যে পূর্ববর্তী স্পিসিস ছিল এটা, ওটার থেকে এভলিউশন হয়ে কি ইউনিক ফিচারের কারণে হোমো সেপিয়েন্সটা হইছে? সো আমি যখন এই ভিডিওটা এডিট করতেছিলাম তখন আমি একটা জিনিস নোটিস করছি যে আমি একটা বড় সিগনিফিক্যান্ট ইভেন্ট যেটা হচ্ছে শেয়ার করি নাই, যেটা আমার মনে হইলো যে শেয়ার করা উচিত। সেটা হচ্ছে, আমি তো বললাম যে হোমো স্পিসিসরা এশিয়াতে গেল, ইউরোপে গেল, ইউরোপের মধ্যে হোমো নিয়ারডার্টালস ছিল, এশিয়ার মধ্যে হোমো ইরেক্টাস ছিল, ইন্দোনেশিয়ার সাইডের ওখানের মধ্যে হোমো ফ্লোরেন্সিস ওরা ছিল। আর আফ্রিকার মধ্যেও কিন্তু স্টিল আফ্রিকার মধ্যেও ওখানেই কিন্তু অনেক হোমো স্পিসিসরাও ছিল। বাট আফ্রিকার মধ্যে যে হোমো স্পিসিস গুলো ছিল ওদের মধ্যে কিন্তু কগনিটিভ রেভলিউশনটা আসছিল। সো নাও কোয়েশ্চেন হচ্ছে, কেন আসছে? এমন কি হয়েছে আফ্রিকার মধ্যে যার কারণে ওদের মধ্যে কগনিটিভ রেভলিউশনটা আসছে? ওরা একজনের সাথে অন্যজনের কথা বলার, আইডিয়া শেয়ার করার যে অ্যাবিলিটিটা আছে ওটা ডেভেলপ হয়েছে। কেন ইউরোপের যে এরিয়ার মধ্যে হোমো স্পিসিসরা ছিল, লাইক হোমো নিয়ান্ডারটালস, এশিয়ার মধ্যে হোমো ইরেক্টাস, এদের মধ্যে কেন ওই যে একজনের সাথে একজনের কমিউনিকেট করার, আমি যে আপনাকে একটা জিনিস এক্সপ্লেইন করতেছি, এই এক্সপ্লেনেশন করার অ্যাবিলিটিটা ছিল না? হ্যাঁ, হয়তো এরা বলতে পারতো যে লাইক এটা হচ্ছে একটা মাইক, এটা হচ্ছে একটা লাইক ব্ল্যাক সোয়েটার, ঠিক আছে? সো এটা বলতে পারতো যে হ্যাঁ মাইক, সোয়েটার। যদি কেউ একটা বাঘ শিকার করতে আসছে, ওরা বলতো যে হ্যাঁ বাঘ বাঘ, এইভাবে বলতে পারতো। বাট এভাবে বলতে পারতো না যে ওই এলাকার মধ্যে এর এত বড় একটা বাঘ আসছে, যেটা ওই নদীর তীরের মধ্যে পানি খাইছে, পানি খেয়ে আবার চলে গেছে গা। একটা হরিণকে দেখছিল, বাট ওই হরিণকে চেস করছিল, আনফরচুনেটলি হরিণটা হচ্ছে বেঁচে গেছে। এভাবে কিন্তু ওরা এক্সপ্লেন করতে পারতো না। বাট আফ্রিকার মধ্যে যে হোমো স্পিসিসটা ছিল, ওরা কিন্তু এক্সপ্লেন মানে করার যে অ্যাবিলিটিটা আছে এটা কিন্তু ডেভেলপ হয়েছে। নাও কোয়েশ্চেন হচ্ছে কিভাবে হয়েছে, কোন একটা সিগনিফিক্যান্ট এমন কি হিট করছে ওদেরকে, যাদের মাধ্যমে অথবা মানে যার মাধ্যমে হচ্ছে ওদের এই কগনিটিভ যে স্কিলটা আছে এটা ডেভেলপ হওয়া শুরু করছে। তো এটা হচ্ছে আইস এজের কারণে। এখন বলতে পারেন যে আইস এজ এর সাথে আফ্রিকার যে স্পেসিফিক অঞ্চলের মধ্যে হোমো স্পিসিসটা ছিল
ওটার সাথে ওদের কগনিটিভ রেভলিউশন হওয়ার মধ্যে পার্থক্য মানে সিমিলারিটি কোথায়, অর্থাৎ মানে মিল কোথায়, এটা অবশ্যই একটা কোয়েশ্চেন আসতে পারে। সো ইয়াস, ওটা এক্সপ্লেন করতেছি। সো বেসিক্যালি হয়েছে কি, কগনিটিভ রেভলিউশন হওয়ার আগে আইস এজ হওয়া স্টার্ট হচ্ছিল, অর্থাৎ অ্যান্টার্কটিকা বা নর্থ পোল, অর্থাৎ যেসব অঞ্চলের মধ্যে হচ্ছে আপনার বড় বড় পাহাড় থাকে, সরি মানে আইসের পাহাড় থাকে, অর্থাৎ বরফের পাহাড়। সো বরফ বেসিক্যালি আরো অনেক ঠান্ডা হচ্ছিল, দ্যাট মিনস যে আমাদের সাগরের লেয়ারটা ছিল পানির স্তরটা হচ্ছে অনেক নিচে চলে গেছিল, প্রায় হচ্ছে আপনার 200 মিটার নিচে চলে গেছিল। ঠিক আছে, ওই 200 মিটার নিচে যাওয়ার কারণে যে আফ্রিকার অঞ্চল ছিল, ওই অঞ্চল তো আর আহ, ওখানে আপনার বরফ ছিল না, ওখানে ছিল আপনার হচ্ছে ঘাস, লতা পাতা, বড় বড় গাছ। আর ওখানের মধ্যে বিভিন্ন রকমের প্রাণীরা কিন্তু ওই গাছের ওপর পানির যেই নদীগুলা যাইতো ওগুলার উপর সার্ভাইভ করে কিন্তু বেঁচে থাকতো। সো ওই সময়ের মধ্যে বেসিকলি হচ্ছিল কি, পৃথিবী শীতল হওয়া স্টার্ট হচ্ছিল। পৃথিবী এমন একটা সময় ছিল যে যখন বরফ আরো বেশি বরফ হচ্ছিল, যেসব পানিগুলা ছিল পানিগুলোকে অ্যাট্রাক্ট করে, অর্থাৎ মানে আপনি যদি একটা বরফের পাশে যদি পানি রাখেন ওই পানিগুলো কিন্তু আরো ঠান্ডা হবে। ঠিক আছে, সো বরফের অ্যামাউন্ট যে এত বেশি বেড়ে গেছিল, তখন হচ্ছে সাগরের যে লেয়ার ছিল, অর্থাৎ সাগরের যে পানিগুলো ছিল ওগুলো বরফ হওয়া স্টার্ট হচ্ছিল, যার কারণে পানির যে লেয়ারটা ছিল ওই পানির লেয়ারটা 200 মিটার নিচে চলে গেছিল। আর আফ্রিকার অঞ্চল হচ্ছে আপনার লাইক গাছপালা এগুলার উপর বেস করে হচ্ছে ওদের ইকোসিস্টেম, ওখানের মধ্যে যেসব জীবজন্তু থাকে ওগুলার উপর বেস করে, কিন্তু গাছের উপর বেস করে, বা ওখানে মাঝখানের মধ্যে যে নদীগুলা যায়, বা আপনি বলতে পারেন ইজিপ্টের মধ্যে নাইল নদী থাকে। সো এরকম বিভিন্ন নদী বা গাছপালার মাধ্যমে কিন্তু ওদের ইকোসিস্টেমটা ডেভেলপ হওয়া। আর যেই মাত্র সাগরের বা পানির স্তর 200 মিটার নিচে চলে গেছে, দ্যাট মিনস কি হবে দেখি এখন। আমি এই কোশ্চেনটা আপনাকে করতেছি, একটু পজ করে চিন্তাগুলো বুঝতে পারবেন। 200 মিটার যখন পানির স্তর নিচে চলে যাবে, দ্যাট মিনস ওই আফ্রিকা অঞ্চলের মধ্যে যে গাছপালা থাকবে বা নদীগুলা ছিল ওগুলো আস্তে আস্তে শুকাই গেছিল, ওখানে আস্তে আস্তে খরা হওয়া শুরু করতেছিল। ঠিক আছে, তারপর হচ্ছে কোনো গাছ হচ্ছিল না, যেসব প্রাণীগুলা ছিল ওগুলা ইনস্টিংক্ট হওয়া শুরু করতেছিল। ঠিক আছে, কোনো প্রাণী আর বাঁচতেছিল না। বাট হোমো স্পিসিসের একটা ইউনিক ফিচার হচ্ছে এরা লাস্ট মোমেন্ট পর্যন্ত স্ট্রাগল করে যাবে সার্ভাইভের জন্য। স্পেশালি ওরা খুবই অ্যাক্টিভলি কোনো না কোনো উপায় বেরই করে ফেলে তাদের নিজেদের সার্ভাইভের জন্য। সো যখন দেখা যাচ্ছিল যে আফ্রিকার ওই অঞ্চলের মধ্যে সাগরের বা পানির লেয়ার 200 মিটার নিচে চলে যাওয়ার কারণে, নর্থ পোল আর অ্যান্টার্কটিকার মধ্যে বরফ বেড়ে যাওয়ার কারণে যে আফ্রিকার অঞ্চলের মধ্যে খরা হচ্ছিল, যে ইকোসিস্টেমের মধ্যে একটা চেঞ্জ আসছিল, ওই এরিয়ার যে স্পিসিস গুলো ছিল সবাই আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছিল, তখন ওদের মধ্যে একটা সার্ভাইভাল ক্রাইসিস শুরু হয়েছে। ওই সার্ভাইভাল ক্রাইসিসের মধ্যে সার্ভাইভ করার জন্য যে হোমো স্পিসিস গুলা ছিল, ওই হোমো স্পিসিস গুলা কোনো না কোনো লাইক টেকনিক বের করার জন্য একে অপরের সাথে কমিউনিকেট করার যে ব্যাপারটা ছিল ওটা খুবই বেশি প্রয়োজন হয়ে পড়ছে। অন দ্য আদার হ্যান্ড ওই সময় ইউরোপের মধ্যে ওরা বিন্দাস, মানে ওরা ওদের মতো ওদের লাইফ যাচ্ছে। হোমো নিয়েন্ডারটালসদের কথা বলছি, হোমো ইরেক্টাসদের কথা বলতেছি, যেখানের মধ্যে খরা হওয়া স্টার্ট হয়নি। পানির লেয়ার নিচে যাওয়ার কারণে ওই এশিয়া আর ইউরোপের মানুষের মধ্যে তেমন কোনো প্রভাব ফেলে নেই, যার মাধ্যমে ওদের একজনের সাথে অন্যজনের কমিউনিকেট করার প্রয়োজনীয়তাও তেমন একটা বেশি হয় নাই। বাট আফ্রিকার মধ্যে যে হোমো স্পিসিসটা ছিল, ওদের সার্ভাইভের জন্য একজনের সাথে অন্যজনের কমিউনিকেট করার যে প্রয়োজনীয়তা ওটা মানে নেসেসারি হয়ে পড়ছিল। ঠিক আছে, তো ওই কারণে ওরা কোনো না কোনো ভাবে বেঁচে থাকার কারণে একজনের সাথে একজন আস্তে 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 বছর যেতে যেতে 50,000, 40,000, লাইক 1,00,000 বছর এভাবে হতে হতে বেসিক্যালি এভলিউশন এভাবে হয়। এভলিউশন 1 বছরের মধ্যে হয় না, লাইক অনেক জেনারেশন লাগে। সো এভাবে এরা একজনের সাথে একজন কথা বলার অ্যাবিলিটি ডেভেলপ করছে, এক্সপ্লেইন করার অ্যাবিলিটি ডেভেলপ করছে। আমরা এখন অনেক কিছু ইনোভেশন করি না, ইনোভেশন কিভাবে করি,
আইনস্টাইন একটা জিনিস একটা থিওরি দিয়ে গেছে, ওটার উপর বেস করে কিন্তু আমরা আবার কিন্তু এখন নতুন ভাবে আমরা নতুন নতুন টেকনোলজি কিন্তু ইউজ করি, তাই না? লাইক নিউটনের গ্র্যাভিটি, তো ওই গ্র্যাভিটিটা ইউজ করে কিন্তু আমরা হচ্ছে স্যাটেলাইট কিন্তু আমরা উপরে পাঠাইছি, ঠিক আছে? আরো বিভিন্ন রকম আমরা এভাবে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করে থাকি। কিসের উপর বেস করে? প্রিভিয়াস ইন্টেলিজেন্সের উপর বেস করে। সো সেম, যে স্থানের মধ্যে, যে জায়গার মধ্যে কমিউনিকেশনের প্রয়োজনীয়তা দেখা গেছিল, সো ওদের অ্যানসেস্টররা যখন আস্তে আস্তে এই জিনিসটা কমিউনিকেট করার, এক্সপ্লেন করার যে ব্যাপারটা আছে, এটা প্র্যাকটিস করতেছিল, প্র্যাকটিস করতে 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 আস্তে আস্তে 1,00,000 বছর এই যে একটা ডিউরেশন ছিল, ওই ডিউরেশনের মধ্যে আফ্রিকার মধ্যে বেসিক্যালি যে হোমো স্পিসিস গুলা ছিল, ওদের মধ্যে একজনকে একজন এক্সপ্লেন করার, যেমন কি আমি হোমো সেপিয়েন্স, আপনিও হোমো সেপিয়েন্স, যদি ভিডিওটা দেখে থাকেন। সো আমি যে আপনাকে একটা কথা বুঝাচ্ছি বা আপনি যে শুনতেছেন, যে বুঝতেছেন, ওই জিনিসটা ডেভেলপ হয়েছে। ওই জিনিসটা যখন যখন ডেভেলপ হয়েছে, তখন আমার একটা যদি আইডিয়া থাকে, আমি এটা আপনাকে শেয়ার করতে পারতেছি। আমার ইন্টেলিজেন্স, আমার ধরুন 50 বছরের ইন্টেলিজেন্স আমি আপনাকে দিতে পারতেছি। আপনার 50 বছরের এক্সপেরিয়েন্স বা ইন্টেলিজেন্স আপনি আমাকে শেয়ার করতে পারতেছেন, যেটা আমি মাথায় নিতে পারতেছি। দ্যাট মিনস আমরা কথা বলতে পারতেছি, এক্সপ্লেন করতে পারতেছি। বাট যে জিনিসটা হচ্ছে ওই সময়কারের ইউরোপের মধ্যে যে হোমো স্পিসিস ছিল, হোমো নিয়ান্ডারটালস, এশিয়ার মধ্যে হোমো ইরেক্টাস, এটা ওরা করতে পারতো না, যার মাধ্যমে ওদের যে এক্সপ্লেন করার, আইডিয়া শেয়ার করার, ইন্টেলিজেন্স শেয়ার করার যে কালচারটা, ওটা ডেভেলপ হয়নি। বাট আফ্রিকার মধ্যে যারা ছিল, ওরা, যে বললাম আইস এজের জন্য সাগরের উচ্চতা নিচে চলে, পানির উচ্চতা নিচে চলে যাওয়ার কারণে ওদের যে একটা সার্ভাইভাল ক্রাইসিস শুরু হয়েছিল, ওটা থেকে নিজেদেরকে যাতে ওরা বাঁচাতে পারে, ওটার জন্য ওরা কথা বলাটা স্টার্ট করছে। আর ওদের মধ্যে একটা এক্সপ্লেনেশন করার, আইডিয়া শেয়ার করার কালচার গড়ে উঠছে। আর এই যে কালচার গড়ে উঠছে, একজনকে একজন শেয়ার করতে পারতেছে, এটার কারণে বেসিকলি হোমো, যেই আফ্রিকার মধ্যে হোমো স্পিসিস গুলো ছিল, হতে পারে হোমো নিয়ান্ডারটালসও ছিল, ওটার থেকে এভলিউশন হয়ে এদের যে হোমো যে নামটা হইছে, এটা হচ্ছে হোমো সেপিয়েন্স, যেটা ইউরোপে যারা ছিল ওদের মধ্যে হয় নাই, এশিয়াতে যারা ছিল তাদের মধ্যে হয় নাই, অনলি কাদের হয়েছিল? যারা আফ্রিকার মধ্যে ছিল। সো ইয়েস, আই হোপ ইউ গট দ্য রিলেশন বিটুইন আইস এজ, পানির উচ্চতা নিচে হওয়ার কারণে মানুষের মধ্যে যে অ্যাবিলিটি, কগনিটিভ রেভলিউশন হওয়ার যে রিলেশন, ওটা বুঝতে পারছি। সো নাও লেটস এনজয়, ইউনো। সো এই ভিডিও বেসিক্যালি শুট করতেছি 2 মাস পরে। আমি যখন এডিট করতেছি তখন হচ্ছে বুঝছি যে এই জিনিসটা শেয়ার করা উচিত বা দরকার ছিল। সো ইয়া, এনজয় দ্য রেস্ট অফ দ্য ভিডিও। ওটা হচ্ছে এদের ল্যাঙ্গুয়েজ। এরা আস্তে আস্তে একজনের সাথে একজন কমিউনিকেট করতে পারতো। এরা একজনের সাথে একজন কমিউনিকেট করার মানে কারণে এরা নিজেদের মধ্যে প্ল্যানিং করতে পারতো। প্ল্যানিং করার কারণে হচ্ছে এরা ভালো হান্ট করতে পারতো। একজনের মধ্যে একজন ট্রাস্ট বিল্ডিং করতে পারতো, যে ওরা এটা বুঝতো যে হচ্ছে এটা আমার ভাই, এটা আমার বোন, এটা আমার মা, এটা আমার বাবা। তো অর্থাৎ এরা হচ্ছে একটা ট্রাইব নিয়ে থাকতে পারতো। এরা একটা গ্রুপ, একটা লার্জ কমিউনিটি বিল্ড করতে পারতো, যেটা হচ্ছে হোমো নিয়ান্ডারটালসরা পারতো না। বাট অথবা আগে যেসব হোমো, যে স্পিসিসরা ছিল, এরা পারতো না। এরা কি পারতো না? এরা অনলি ধরেন 10 জনের গ্রুপ আছে, এরা 10 জনের গ্রুপের মধ্যে কিন্তু সীমাবদ্ধ। বাট হোমো স্যাপিয়েন্সরা হচ্ছে 10 জন, 100 জন, 150 জনের গ্রুপ ছাড়িয়ে এরা আস্তে আস্তে হচ্ছে পুরা 1000 জন বলেন বা এভাবে একটা ট্রাইব নিয়ে বা কমিউনিটি বিল্ড করতে পারতো। আর ওই সময় হচ্ছে এরা বিভিন্ন রকমের ইউনিক স্টোরিজও কিন্তু বলতে পারতো। যেমন হচ্ছে বিভিন্ন রকম থিওরি ছিল, যেমন কি হচ্ছে গসিপ থিওরি, অর্থাৎ গসিপ করতে পারতো। হোমো স্যাপিয়েন্সরা মানে এটা বলতে পারতো যে ওই যে ও একজন এটা ছিল, একজন ওই ফাহিম ছিল, ফাহিম অত সময় ওই সময়ের মধ্যে ধরেন ছিল আর কি, ধরেন কেউ একজন, আমার ফ্রেন্ডের নাম আমি ওটা ইউজ করতেছি। ওই ফাহিম কি করছে, ওরে মারছে। ওই ফাহিম কি করছে, একটা ভালো একটা
আহ বাঘ শিকার করছে, ওইখানের মধ্যে ওইটা করছে ওইটা করছে, অর্থাৎ গসিপ করতে পারতো এরা এদের মধ্যে, আজকে কি হয়েছে, কালকে আমরা কি করব, ঠিক আছে। ওরা আবার এটা বলতে পারতো, এটা একদম শুধু কথা বলতে পারতো যে না, এক্সপ্লেন করতে পারতো। এক্সপ্লেন কিভাবে করতে পারতো, যেটা হচ্ছে বাকি হোমো স্পিসিসরা পারতো না, সেটা হচ্ছে ডিটেলস, অর্থাৎ একটা জিনিসের মধ্যে ডিটেলস আনা। যেমন কি হচ্ছে হোমো নিয়ারডালটার্স, ওরা হয়তো এটা বলতে পারতো, ও আমার মা, ও আমার বাবা, ঠিক আছে, এরকম কথাবার্তা বলতে পারতো, বাট যে ডিটেলস অ্যাড করা, আমি এবার বলি ডিটেলস কিভাবে অ্যাড করতো। নদীর ওই পারের মধ্যে একটা শিয়াল ছিল, ওই শিয়ালটা হচ্ছে এত বড় ছিল, ওই শিয়ালটা এত সময় আসছিল, সূর্য যখন এই দিকে ছিল ওই সময় ওই শিয়ালটা ছিল, প্রত্যেক দিন আসে, এসে ওইখানের মধ্যে একটা হচ্ছে হরিণ ছিল, ওই হরিণের প্রথমে হচ্ছে ওই শিয়ালটা আস্তে আস্তে যাচ্ছিল, প্রথম হরিণটা যখন নদী থেকে একটু করে পানি খাচ্ছিল, তখন হচ্ছে শিয়ালটা পিছন থেকে গিয়ে গিয়ে আস্তে আস্তে গিয়ে গিয়ে সাডেনলি হচ্ছে ওই হরিণের উপর জাম্প করছে। ওই হরিণটা অনেক চেষ্টা করছে, এই যে একটা স্টোরি টেলিং এর কথা আছে, স্টোরি যে বলার যে একটা অ্যাবিলিটি, ওটা হচ্ছে হোমো স্যাপিয়েন্স এর মধ্যে ছিল। সো এটার কারণে আস্তে 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 এরা একজনের সাথে একজন ইনফরমেশন শেয়ার করা, এই ইনফরমেশন শেয়ার করার মাধ্যমে এরা নতুন কিছু ক্রিয়েট করতে পারতো। নতুন কিছু হচ্ছে এদের সিম্বল, যেমন কি হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এগুলা কিন্তু বিল্ড করতে পারতো। একজনের আইডিয়া ছিল, ওই আইডিয়াটা আরেকজনকে শেয়ার করতে পারতো, যেটা হচ্ছে আগের পূর্ববর্তী হোমো স্পিসিসরা পারতো না। ওই এবিলিটিটা না থাকার কারণে এরা একজনের আইডিয়া অন্যজনকে শেয়ার করতে পারতো না, তার কারণে এদের কমিউনিটিও বিল্ড হইতো না, এদের বুদ্ধিটাও মানে বড় হইতো না। যেমন কি আমি আমার কথা বলি, এই বইটা আমি লিখি নাই, বাট এটা কেউ একজন লিখছে। ওই যে মানুষটা লেখার কারণে এখানের মধ্যে যে রিডিংটা ছিল, যে ওয়ার্ডস গুলো ছিল বা সেন্টেন্স গুলো ছিল, এগুলো আমি বুঝার কারণে, কমিউনিকেট করার কারণে ওই মানুষের সাথে আমি কানেক্ট করতে পারছি। আচ্ছা, ওই মানুষ এই আইডিয়াটা বলতে চাচ্ছে, ওর ওই আইডিয়াটা আমি আমার মাথার মধ্যে নিছি, ঠিক আছে। সো অন্য হোমো স্পিসিসরা এটা পারতো না, বাট হোমো স্যাপিয়েন্সটা পারতো। আর এখানের মধ্যে হচ্ছে কগনিটিভ রেভলিউশনটা হয়েছে, যে বুদ্ধিবৃত্তিক রেভলিউশন ওটা। সো 2 লাখ ইয়ার্স এগো, এখন আমরা আস্তে আস্তে 2.4 মিলিয়ন ইয়ার্স থেকে শুরু করে এখন আসলাম 2 লাখ ইয়ার্স এগো। আজকে বর্তমানের যে 2024-25, আজকে হচ্ছে ডিসেম্বরের 31 তারিখ, বাট কালকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার হবে, কিছুক্ষণ পরে হবে, কিছুক্ষণ পর আমার এখানের মধ্যে সবাই বাজি ফুটাবে। সো আর আমি ভিডিও করতেছি এনিওয়ে। সো 2025-এর মধ্যে আজকে থেকে শুরু করা হচ্ছে 2 লক্ষ বছর আগে হোমো স্যাপিয়েন্সরা আফ্রিকা থেকে আস্তে আস্তে বিভিন্ন এরিয়ার মধ্যে ছড়ানো স্টার্ট হয়েছে। এরা গেছে ইউরোপের মধ্যে, ইউরোপে গিয়ে হচ্ছে এদের সাথে এরা নিয়ান্ডারটালসের সাথে থাকা শুরু করছে। এমন না যে নট নেসেসারি যে একটা হোমো স্পিসিস অন্য হোমো স্পিসির সাথে ফাইট করতে, এরা নিজেরাই তো বুঝতো না যে এটা একটা স্পিসিস, এটা আরেকটা স্পিসিস। তখন হোমো স্যাপিয়েন্স যেটার কথা বলতেছি, এরা বুদ্ধি শেয়ার করতো, ওরাও বোকা ছিল, আমরা যেরকম আছি, বাট ওরা তো বুঝতো না যে আমি হোমো সেপিয়েন্স, ও হচ্ছে হোমো নিয়ান্ডারটালস, ও হচ্ছে হোমো হ্যাবিলিস, এরা বুঝতো না। যেমন কি আজকে যদি আমি একটা অস্ট্রেলিয়ান গরু আর একটা যদি বাংলাদেশি গরুকে একত্রে রাখি, এরা যেমন বুঝবে না, সো সেম ওটা ওরকম ছিল। সো ওরা ওভাবে হোমো স্যাপিয়েন্স অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড হচ্ছে ট্রাভেল করা শুরু করছে, ওখানে গিয়ে থাকা শুরু করছে, এশিয়ায় গেছে, ইউরোপ গেছে, ইন্দোনেশিয়া গেছে, আহ অস্ট্রেলিয়া গেছে, লাস্টলি আমেরিকার মধ্যে গেছে, ওখানে গিয়ে থাকা শুরু করছে। সো এভরিওয়্যার এরা গেছে, এদের একটা ডিস্টিংক্ট, অর্থাৎ অন্যজনদের থেকে একটু সুপিরিয়রিটি ছিল, যে এরা কমিউনিকেট করতে পারতো, যার কারণে হচ্ছে এরা বেশি সার্ভাইভ করতে পারতো। বেসিক্যালি ব্যাপারটাই হচ্ছে এটা, বাকিরা এটা পারতো না বলে এরা আস্তে আস্তে বিলুপ্ত হওয়া শুরু করছে। যেমন কি হচ্ছে ইউরোপের মধ্যে একটা ফাইট হয়েছিল, যেটা হচ্ছে ইউভেল নোয়া হারারি বলছে, বাট এনিওয়ে ওনার একটা থিওরি অনুযায়ী হচ্ছে হোমো নিয়ান্ডারটালসরা আর হোমো স্যাপিয়েন্সের মধ্যে 2বার ফাইট হয়েছিল। একবার ফাইটের মধ্যে হচ্ছে হোমো নিয়ান্ডারটালসরা জিতছিল, কারণ অবভিয়াসলি হচ্ছে ওরা তখন সুপিরিয়র ছিল আর ফিজিক্যালিও অনেক মানে ভালো ছিল। বাট
ফিজিক্যাল অ্যাবিলিটি কম থাকার কারণে হোমোস্যাপিয়েন্সরা কিন্তু ওই ফাইটের মধ্যে কিন্তু আহ, নিজেদেরকে হচ্ছে ওই পারে না আর কি, বুঝছেন, ওই সোসাইটির হায়ারার্কির মধ্যে বা এই এরিয়াটা আমার, ওই এরিয়াটা তোমার, তো নিয়ান্ডারথালসরা কিন্তু হচ্ছে ডমিনেট করতো। বাট পরবর্তীতে হচ্ছে সেকেন্ড ফাইটের মধ্যে হোমোস্যাপিয়েন্স, যেটা বললাম তাদের ইউনিক যে অ্যাবিলিটি কমিউনিকেট করার মাধ্যমে, সো ওই কমিউনিকেট করার মাধ্যমে কি করলো, এই বিভিন্ন রকম স্ট্র্যাটেজি করতে করতে পরবর্তী আবার ফাইট হলো নিয়ান্ডারথালসদের সাথে। দেন হচ্ছে ওই ফাইটের মধ্যে হোমোস্যাপিয়েন্সরাই জিতছে, অবভিয়াসলি ওরা খুবই স্মার্ট ছিল ওই কারণে। বাট এরকম এই যে এক্স্যাক্টলি এরকম হয়েছে তা তো না, বাট অবভিয়াসলি এরকম হওয়ার সম্ভাবনা থাকবে না কেন। তো সো ওই সময়ের মধ্যে আবার হোমোস্যাপিয়েন্সরা হোমো নিয়ান্ডারথালসের সাথে কিন্তু ইন্টারব্রিড করতো, অর্থাৎ ব্রিডিং করার মাধ্যমে এদের কিন্তু বাচ্চা হইতো। বাট ওই বাচ্চাটা থাকতো কিন্তু আহ, বন্দা, অর্থাৎ হচ্ছে ওই বাচ্চাটা পরবর্তীতে হচ্ছে ইয়া করতে পারবে না, জেনারেশন কন্টিনিউ করতে পারবে না। বাট ওই বাচ্চাটার পরবর্তী বাচ্চা হয় না, অর্থাৎ বন্দা আর কি, মানুষটা হচ্ছে হয় না, অতটুকুর মধ্যে ওর শেষ। বুঝাতে পারছি? বাট যে একটা সোশ্যাল, যে একটা হায়ারার্কির মধ্যে ছিল, যে এরিয়ার মধ্যে থাকতো, ওই এরিয়ার মধ্যে কিন্তু হোমোসেপিয়েন্সরাই কিন্তু থ্রাইভ করতো, কারণ ওরা দলগতভাবে কিন্তু থাকতো। এরা বিভিন্ন রকম আহ জিনিসের মধ্যে বিলিভ করতো, ওই বিলিফটা কি করতো, নিজেদেরকে আরেকজনের সাথে আরেকজনের কানেকশন করে রাখতো। যেমন কি ইসলাম বা একটা হিন্দুইজম, দুনিয়ার আমি যে কোনো জায়গায় গেলেও কিন্তু আমি যদি একজন মুসলমানের সাথে কথা বলি, আমি ওর পাস্ট জানি না জানি, বাট যে ইসলামের মেন কনসেপ্ট পাঁচ ওয়াক্ত নামাজ ছিলাম পড়তে হবে, এরকম অনেক কিছু আছে, ওগুলা কিন্তু আহ, আমি আর ও কিন্তু আমাদের কিন্তু ওইটা জানাটা, যে ইনফরমেশনটা, ওটা কিন্তু সেমই থাকবে, ওটার মধ্যে কোনো চেঞ্জ আসবে না। সো এভাবে কিন্তু হোমোস্যাপিয়েন্সদের মধ্যে বিভিন্ন রকম বিলিফ ছিল, এমন কিছু ছিল যে যেই জিনিসগুলো হচ্ছে ওদেরকে একজনের সাথে একজনকে কানেক্ট করতো। ওই কানেকশন করার কারণে ওই সময়ে হোমো স্পিসিসরা ডমিনেট ছিল সোশ্যাল হায়ারার্কির মধ্যে। এদের নিচে যারা ছিল এরা হচ্ছে লাইক হোমো নিয়ান্ডারথ্যালসিস। সো এভাবে কিন্তু আস্তে আস্তে পরবর্তীতে হোমো নিয়ান্ডারথ্যালসিসরাও কিন্তু বিলুপ্ত হওয়া শুরু করছে। ঠিক আছে? এই যে হোমো নিয়ান্ডারথ্যালসিসরা বিলুপ্ত হয়েছে, এটা হচ্ছে তখন 50 ইয়ার্স এগো। তো মেন কথা হচ্ছে, সরি, 50,000 ইয়ার্স এগো। সো মেন কথা হচ্ছে আজকে থেকে শুরু করে 50 বছর আগ পর্যন্ত যেই অনলি হোমো স্পিসিসরা আছে, ওই স্পিসিসটা হচ্ছে হোমো স্যাপিয়েন্স। অর্থাৎ আজ থেকে শুরু করে 50 বছর আগে যে স্পিসিসটা ছিল হোমো স্পিসিস, অনলি হোমো স্যাপিয়েন্সই ছিল। এই যে বাকি ইয়া হোমো নিয়ান্ডারথ্যালসিস, হোমো হেভিলাস, হোমো ইরেক্টাস, এরা সবাই এক্সটিংক্ট হয়ে গেছে। আর এটার কারণ হচ্ছে অনলি হোমো স্যাপিয়েন্স। মেবি হতে পারে হোমো স্যাপিয়েন্স ওদের সাথে হয় নাই, কথা কাটাকাটি এরকম থাকে না, বা মেনে নিতে পারে নাই, কারণ হচ্ছে হোমো মানুষের স্বভাবই কিন্তু হচ্ছে ওইরকম যে ডমিনেট করবে, পাওয়ারের মধ্যে থাকবে। সো ওইরকম পাওয়ার ফাইটিং এর মধ্যে গিয়ে পরবর্তী গিয়েছে অনলি হোমো স্যাপিয়েন্সই কিন্তু আছে আর কি। সো এতটুকুর মধ্যেই কিন্তু হচ্ছে 50 বছর আগে, সো এভাবে কিন্তু আমাদের কগনিটিভ রেভলিউশনটা কিন্তু স্টার্ট হয়েছিল। অনলি এটা কিন্তু আসছিল হোমো স্যাপিয়েন্স এর মধ্যে। ঠিক আছে? অলদো আজকে আমাদের ডিএনএ এর মধ্যে হোমো নিয়ান্ডারথ্যালসিস এর কিন্তু কিছু অংশ পাওয়া যায়, ডিএনএ এবং জিন হোয়াট এভার, ওখানে কিন্তু আমাদের ওদের ছাপ কিন্তু আমাদের মধ্যে আছে। 2.2% কত পার্সেন্ট এনিওয়ে। ইউরোপের মধ্যে অবভিয়াসলি এদের অ্যানসেস্টর ছিল। সো ওভাবে কিন্তু ওদের যে একটা ইন্টারব্রিডের কথা আমি বলছিলাম, ওভাবে কিন্তু আসছিল। কিভাবে আসছে তা তো জানি না, বাট এই বইয়ের মধ্যে তো বলা হয়েছে যে ইন্টারব্রিড করলে হচ্ছে এদের বন্দা সন্তান হবে। বাট এনিওয়ে, হতে পারে সবাই তো বন্দা হয়েছে তেমন না, বাট এনিওয়ে
আমাদের মধ্যে কিন্তু হোমো নিয়ান্ডারথালসিসের জিন কিন্তু আছে, বা ডিএনএ এর মধ্যে কিছু একটা পার্সেন্টেজ আছে। এনিওয়ে, সো এতটুকু এতটুকু পর্যন্ত হচ্ছে বিফোর কগনিটিভ রেভলিউশন, অর্থাৎ বুদ্ধিবৃত্তিক যে রেভলিউশনটা ছিল ওটার আগ পর্যন্ত, বা যে স্থানে হচ্ছে রেভলিউশনটা হওয়া শুরু হয়েছে, মানুষের মধ্যে কগনিটিভ রেভলিউশনটা আসছে, ওই স্থান পর্যন্ত আমি কথা বললাম। অর্থাৎ 2.4 মিলিয়ন ইয়ার্স থেকে শুরু করে 50,000 বছরের আগ পর্যন্ত যে একটা সময়টা ছিল, অনলি আমি এখন ওই সময়টা নিয়ে কথা বলছি। এখন 50,000 বছরের পরে হোমো স্যাপিয়েন্সদের মধ্যে কগনিটিভ রেভলিউশন আসার পরে, বুদ্ধিবৃত্তিক রেভলিউশন আসার পরে, একজনের সাথে একজন কমিউনিকেট করার এবিলিটিটা আসার পরে, হোমো স্যাপিয়েন্সরা পুরা পৃথিবীর মধ্যে কি কি করছে না করছে ওটা নিয়ে আলোচনা করব এরপরে। ঠিক আছে, হোমো নিয়ান্ডারথালসিস। ঠিক আছে, সো এই মুহূর্ত থেকে আমি যেই আলোচনাগুলো করব এগুলো হচ্ছে ডিউরিং কগনিটিভ রেভলিউশন, অর্থাৎ যেটা হচ্ছে শুরু হয়েছে 70,000 বছরের পর থেকে। ঠিক আছে, হোমো স্যাপিয়েন্সের মধ্যে যে বুদ্ধিবৃত্তিক যে রেভলিউশনটা আসছে, একজনের সাথে একজনের কথা বলার ক্ষমতা, ওটা আসছিল 70,000 বছরের ওই সময়কারের মধ্যে। ঠিক আছে, সো এরপর হচ্ছে 50,000 বছর আগে হোমো স্যাপিয়েন্সরা হচ্ছে নিজেদের মধ্যে কলোনি করে থাকা শুরু করছে। যেমন কি হচ্ছে এটা আমার গ্রাম, এটা হচ্ছে তোমার গ্রাম। আবার ওই বিভিন্ন রকম গ্রামের মধ্যে বিভিন্ন রকম সর্দার থাকতো, সর্দারের মধ্যে আবার ধরেন আরেকটা হচ্ছে এদের রাজা থাকতো। ঠিক আছে, ওই রাজার মধ্যে এক একজনের পদ থাকতো এরকম। সমাজের মধ্যে হচ্ছে ওই যে বললাম সোশ্যাল হায়ারার্কি, এদের মধ্যে কিন্তু এরকম ছিল। কেউ ছিল যে হচ্ছে মাঠের মধ্যে কাজ করবে এরকম, কেউ ছিল যে হচ্ছে ইনস্ট্রাকশন দিবে এরকম। অর্থাৎ এদের মধ্যে এই যে বর্তমান সোসাইটির মধ্যে আমরা যে পজিশনগুলো দেখি ওই পজিশনগুলো কিন্তু ছিল। এরপর হচ্ছে এরা নিজেদেরকে বিভিন্ন রকমের স্পিরিচুয়াল বিলিভের মধ্যে ইনক্লুড করা শুরু করছে, যেমন কি গড, বিভিন্ন রকমের হচ্ছে সূর্যকে পূজা করা এরকম। তারপর হচ্ছে যেমন কি বিভিন্ন রকম স্পিরিট এনার্জি ফলো করতে। স্পিরিট এনার্জি বলতে হচ্ছে ওই ট্রাইবের মানুষ বলতো যে সিংহ হচ্ছে আমাদের মানে দেবতা এরকম আছে, সিংহ থেকে আমাদের একটা পাওয়ার আসে যেটা আমাদেরকে প্রটেক্ট করে। ঠিক আছে, তো দেখা যেত এরা সিংহকে মারতো না। কেউ হচ্ছে দেখা যেত যে অন্য একটা ট্রাইব ঈগল পাখিকে হচ্ছে এদের স্পিরিট পাওয়ার ভাবে, ও তো দেখা যেত ওরা ঈগল পাখিকে সম্মান করতো। ঠিক আছে, মানে এদেরকে মারতো না। যেমন কি হচ্ছে হিন্দুরা গরুদেরকে যেমন কি করে, সো এরকম বিভিন্ন রকমের স্পিরিট বা বিভিন্ন রকম বিলিভের মধ্যে নিজেদেরকে ইনক্লুড করতো। তো এরকম একটা হচ্ছে এভিডেন্স হচ্ছে পাওয়া গেছে যে যে স্পিরিট এনার্জি ফলো করতে এদের একটা মূর্তি ছিল, যেটা হচ্ছে উপরের মধ্যে সিংহ ছিল আর পুরা বডি ছিল যে আহ, মানুষের। সো এগুলো দেখে হচ্ছে একটা স্পেকুলেশন করা যায় যে এরকম মানে জিনিসের মধ্যে এরা বিলিফ ছিল এদের। ঠিক আছে, এদের বিভিন্ন রকম রিচুয়াল করতো। বিভিন্ন রকমের হচ্ছে যে সমাজে যে পদ ছিল, এই পদের মধ্যে যারা উচ্চ পদের ছিল দেখা যেত যে এদের বিভিন্ন রকমের আলাদা রকমের গলার মালা ছিল। যেমন কি কিছুদিন আগে একটা কবরের মধ্যে একটা মানুষ পাওয়া গেছে, যেটা হচ্ছে 11 বছরের, অনেক আগের, এটা হোমো স্পিসিস কিছু একটা হবে। ঠিক আছে, হোমো স্যাপিয়েন্সও হতে পারে। সো ওই মানুষটার পাওয়া গেছে যে ওই মানুষটার গলার মধ্যে অনেক রকমের হাড় ছিল, আর এট দ্য সেম টাইম কঙ্কাল ছিল। সো এটা দেখা গেছে যে এটা প্রায় 50-60 বছর 70 বছর আগের মানুষের হচ্ছে কঙ্কাল। সো ওই যে সিম্বল, ওই যে আস্তে আস্তে মানুষগুলা দিন দিন বিভিন্ন রকমের যে চিহ্নগুলা পাচ্ছে, ওই চিহ্নগুলোর মাধ্যমে যে মানে বোঝা যায় যে ওই মানুষ ওই সময়কার হচ্ছে 50,000 বছর, বা ওই যে সময়কারের মানুষের যে কগনিটিভ রেভলিউশনটা হয়েছিল ওই রেভলিউশনের কারণে মানুষজন বিভিন্ন রকমের যে স্পিরিচুয়াল বিলিভ এগুলোর মধ্যে নিজেদেরকে ইনক্লুড করতো। নট অনলি দ্যাট, আস্তে আস্তে মানুষ হচ্ছে লেখালেখি করা শুরু করতো। মানে গল্প বলার যে একটা চর্চা ছিল, ওটা কিন্তু আস্তে আস্তে তখন থেকে হওয়া শুরু হচ্ছিল। সো কগনিটিভ রেভলিউশনের সময় আরো অনেক কিছু হয়েছিল, যেমন কি হচ্ছে সো সো বেসিক্যালি কগনিটিভ রেভলিউশনের পর থেকে হচ্ছে
যত রকমের ডাইভার্স যেই যত কিছু আছে সবকিছুই কিন্তু হওয়া স্টার্ট হয়েছিল। মানুষ যত কিছু নিয়ে চিন্তা করতে পারে ওই সবকিছু কিন্তু ওই কগনিটিভ রেভলিউশন যে সময়টা ছিল তখনই শুরু হয়েছিল। কারণ আমার মাথায় যে নতুন আইডিয়াটা আছে আমি এটা অন্যজনের সাথে শেয়ার করতে পারতেছি, আর অন্য মানুষটা কিন্তু বুঝতেছে যে আমার মাথার মধ্যে কি আছে, আর ওর যে আইডিয়াটা আছে ও কিন্তু আমাকে এটা বলতে পারতেছে। আমরা ক্রিটিক্যাল ডিসকাশনের মাধ্যমে দেখা যায় যে আমি নতুন একটা আইডিয়াও করতে পারতেছি। ওভাবে কিন্তু দেখা যায় যে একজন আরেকজনকে বলতে পারতো যে ওই মাটির মধ্যে যদি তুই এভাবে করে একটা জিনিস চাষ করস তাহলে এই সবজিটা হবে, নতুন আরেক রকমের আহ, মানে ধান নতুন একটা ফ্লেভারের হবে, বা এই সময়ের মধ্যে এই এক সিজনের মধ্যে এই খাবারটা ভালো হয় ওই খাবারটা ভালো হয় না, এরকম আহ, ব্যাপারগুলো ছিল। আর বিভিন্ন রকম এদের কালচারাল সিম্বলও ছিল, যেটা আমি বলছিলাম যে সিংহ, তারপর হচ্ছে হরিণও হতে পারে, বাঘও হতে পারে, হাতিও হতে পারে, এনিথিং যেটা ওরা বিলিভ করে যে ওদেরকে প্রটেক্ট করে, এমন একটা স্পিরিচুয়াল এনার্জি ওদেরকে প্রটেক্ট করে এরকম। তারপর এইসব ক্রিটিক্যাল থিঙ্কিং এর মাধ্যমে দেখা যেত যে বা কোঅপারেটিভ যে একটা সিচুয়েশন এনভায়রনমেন্ট যে ক্রিয়েট হইতো কমিউনিকেশনের মাধ্যমে। সো দেখা যেত যে এরা যেসব খাবারগুলো থাকতো ওরা কিন্তু নিজেদের মধ্যে ট্রেড করতে পারতো, যে তুমি আমাকে এটা দিলে আমি তোমাকে এটা দিব। যেমন কি তুমি আমাকে যদি আহ, একটা মাছ দাও তাহলে আমি তোমাকে এই ওয়েপনটা আমি বানাই, এই ওয়েপনটা আমি তোমাকে দিব। সো বেসিকলি বিজনেস বলেন বা ট্রেড বলেন এগুলো কিন্তু তখন থেকে স্টার্ট হয়েছিল। ঠিক আছে। তারপর হচ্ছে লিডারশিপ হায়ারার্কি ছিল। লিডারশিপ হায়ারার্কি অবভিয়াসলি যেটা বললাম, রাজা ছিল, প্রজা ছিল, একজনকে মানতো, ওই মানুষটা হচ্ছে মারা গেলে দেখা যায় যে ওই মানুষটাকে খুব সম্মান করে হচ্ছে আহ, ওর একটা সম্মান করে হচ্ছে ওকে কবর দেওয়া হতো। ঠিক আছে। তারপর হচ্ছে মানুষ আবার যে আশেপাশের জন্তুগুলো ছিল ওদেরকেও কিন্তু নিজেদের কাজের মধ্যে ব্যবহার করতো, ওদেরকে নিজেদের কন্ট্রোলের মধ্যে রাখতো। যেমন কি ওরা কুকুরের সাথে আহ, কুকুরকে ব্যবহার করা হতো বিভিন্ন কারণে। কুকুরের যেমন কি অবভিয়াসলি কুকুর তো আমরা এখনো রাখি, বাট ওরা তখন কুকুরকে বিভিন্ন রকমের ভেরিয়াস রিজনে হচ্ছে ব্যবহার করতো। যেমন গরুকে হচ্ছে হাল চাষের জন্য ব্যবহার করা হতো। তো ওরা আস্তে আস্তে ওই সময় থেকে শুরু করে বিভিন্ন রকম জীবজন্তুকে ওদের নিজেদের কন্ট্রোলের মধ্যে এনে ব্যবহার করা শুরু করছে আস্তে আস্তে। এগুলো কিন্তু সবকিছু হয়েছিল ডিউরিং কগনিটিভ রেভলিউশন এর সময়ে। ঠিক আছে। বা বলতে পারেন আফটার কগনিটিভ রেভলিউশনের সময়ও। আফটার কগনিটিভ রেভলিউশনের সময় যেটা বেশি হয়েছে ওটা হচ্ছে এই যে মানুষের মধ্যে যে আস্তে আস্তে বুদ্ধি চলে আসছে, যে একটা লিডারশিপ হায়ারার্কি ছিল, ওগুলার কারণে হচ্ছে আস্তে আস্তে মানুষ বোঝা শুরু করছে আমি ওর থেকে কম না। ঠিক আছে। আমি ওর মতো হতে পারবো। সো এটার কারণে হচ্ছে দেখা গেছে যে একটা গ্রুপের সাথে একটা গ্রুপের ফাইট হতো। ঠিক আছে। ওরকম হতো। তারপর মানুষ এক্সট্রিম হচ্ছে জীবজন্তু আহ মারার কারণে দেখা যাইতো যে ওই জীবজন্তুটা হচ্ছে টোটালি ভ্যানিশ হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে গা। এগুলো হচ্ছিল সবগুলো আফটার কগনিটিভ রেভলিউশনের সময়। যেমন কি হচ্ছে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার মধ্যে যেই মাত্র মানুষ পৌঁছাইছে ওখানের মধ্যে বিভিন্ন রকম স্পিসিস ছিল, ক্যাঙ্গারুর বিভিন্ন রকম ভেরিয়েশন ছিল, বিভিন্ন রকম ক্যাঙ্গারুর স্পিসিস ছিল এভলিউশন হয়ে হয়ে, মানে অবভিয়াসলি যেটা আসছে। সো আরো যেগুলো হচ্ছে অনেক বড় ছিল আর কি, মানুষের থেকে বড় ছিল, প্রায় 7-8 ফুট ছিল ক্যাঙ্গারু গুলা। ওই মানুষ যে সময় হচ্ছে হোমোস্যাপিয়েন্স, আমি মানুষ বলতেছি, হোমোস্যাপিয়েন্স যখন অস্ট্রেলিয়ার মধ্যে এন্টার করছে, ওই এন্টারের পর থেকে বিভিন্ন রকম অস্ট্রেলিয়ান আহ, জীবজন্তু হচ্ছে ইনস্টিংক্ট হওয়া শুরু হয়েছে। ওখানে ক্লাইমেটও দেখা গেছে যে টোটালি আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর অন দ্য আদার হ্যান্ড মানে হোমোস্যাপিয়েন্স যখন আমেরিকার মধ্যে গেছিল, আমেরিকার মধ্যে বিভিন্ন রকম ম্যামথ ছিল, আরো বিভিন্ন রকম আহ মানে জলহস্তির মতো বা ভাল্লুকের মতো পাখি ছিল। ডু ইউ বিলিভ, মানে আমি আপনাকে স্ক্রিনের মধ্যে যেটা দেখাচ্ছি এটা মানে বলে যে একরকম পাখি যার মধ্যে পাখা নাই। ঠিক আছে। ওটা হচ্ছে বিলুপ্ত হওয়া শুরু করছিল। এগুলো বেসিক্যালি হয়েছিল যে আফটার কগনিটিভ রেভলিউশন যখন মানুষ বোঝা শুরু করছে যে মানে সবকিছু বোঝা শুরু করছে, সবকিছুকে কন্ট্রোলে আনা শুরু করছে। ওই কন্ট্রোলে আনার সময় হচ্ছে
ইকোসিস্টেমের মধ্যে একটা ডিফারেন্স দেখা গেছে, নট অনলি ইকোসিস্টেম, অনলি অলসো ক্লাইমেটের মধ্যে। মানুষ যখন সবকিছুর মধ্যে নিজেদেরকে ইনভলভ করতেছে, ওই ইনভলভ করার কারণে ক্লাইমেট অ্যান্ড ইকোসিস্টেমের মধ্যে অনেক বড় হচ্ছে এফেক্ট আসছে। যেমন কি আইস এইজও হয়েছে তখন, যেটা বলছিলাম নিয়ান্ডারথালসের সময়। সো এরকম আরো অনেক কিছু হয়েছিল। অবভিয়াসলি হচ্ছে বইয়ের মধ্যে তেমন একটা কিছু বলা হয়নি, বইয়ের মধ্যে দুইটা রেফারেন্সের কথা বলা হয়েছে আফটার কগনিটিভ রেভলিউশনের সময়, যেটা হচ্ছে অস্ট্রেলিয়ার মধ্যে যাওয়ার পরে কি হয়েছে, আর হচ্ছে আমেরিকার মধ্যে হোমোস্যাপিয়েন্স যাওয়ার পরে কি হয়েছে। কি কিছু কিছু স্পিসিস ছিল, ওই স্পিসিসগুলো বিলুপ্ত হয়েছে, ক্লাইমেটের মধ্যে চেঞ্জ আসছে, ইকোসিস্টেমের মধ্যে চেঞ্জ আসছে, এই জিনিসগুলো কিন্তু আলোচনা করা হয়েছিল। সো রাইট নাও আমি মানে এগুলো সবকিছু আলোচনা করছি, জানি না কত বড় হয়েছে ভিডিওটা। বিফোর কগনিটিভ রেভলিউশন যেটা ছিল হচ্ছে 2.4 মিলিয়ন ইয়ার্স থেকে শুরু করে 70 বছর আগ পর্যন্ত, 70,000 ইয়ার্স পর্যন্ত। 70,000 ইয়ার্স এর পরে হোমো স্যাপিয়েন্স এর মধ্যে কগনিটিভ রেভলিউশন হচ্ছে একজনের সাথে একজনের আলাপ আলোচনা করার, ক্রিটিক্যাল থিঙ্কিং করার অ্যাবিলিটিটা শুরু হয়েছে। এরপরে ওই যে শুরু হয়েছে, এরপর হচ্ছে বিভিন্ন রকম মানুষ নিজেদেরকে আইডিয়া শেয়ার করার মাধ্যমে ভেরিয়াস অ্যাসপেক্টের মধ্যে মানুষ নিজেদেরকে ইনভলভ করছে। এরপর যখন মানুষ মনে করছে আচ্ছা আমরা তো এখন সবকিছুই আমাদের হাতে, আমরা হচ্ছে সবকিছুই জানি, আমি চাইলে যেটা সেটা করতে পারবো। এরপরে যখন আফটার কগনিটিভ রেভলিউশনের সময় মানুষ পুরো ওয়ার্ল্ডকে, নেচারকে নিজের কন্ট্রোলের মধ্যে আনা শুরু করছে, একজনের সাথে একজনের ফাইট হওয়া শুরু হয়েছে। তারপর হচ্ছে শুরু হয়েছে ইভেনচুয়ালি এভাবে আস্তে আস্তে কিন্তু বিভিন্ন রকম দেশ ভাগ হয়েছে, যদি আমি ব্রডার অ্যাসপেক্টের মধ্যে চিন্তা করি। সো এগুলাই এভাবে হচ্ছে, ওইগুলো হচ্ছে আফটার কগনিটিভ রেভলিউশন। আফটার কগনিটিভ রেভলিউশনের কারণে ক্লাইমেটের মধ্যে অনেক চেঞ্জ আসছে, ইকোসিস্টেমের মধ্যে অনেক চেঞ্জ আসছে, অনেক রকমের হচ্ছে হিউজ লেভেলের হচ্ছে আহ, প্রাণীর এক্সটিংশন হয়েছে, ঠিক আছে। আর এগুলা শুরু হয়েছিল যে 2.4 মিলিয়ন ইয়ার্স এর মধ্যে, যেই প্রথম হোমো স্পিসিসটা দেখা গেছিল, হোমো হ্যাভিলেস, যেটা ছিল যে একদম খুবই একদম সিম্পল একটা প্রাণী, বাকি আলাদা প্রাণীর মতো, যারা হচ্ছে কিছুই বুঝতো না, অবুঝ প্রাণী ছিল। অবুঝ প্রাণী থেকে শুরু করে আজ পর্যন্ত, বা বলতে পারেন হচ্ছে 70 বছর, 70,000 বছর, ওই সময়টা পর্যন্ত মানুষের মধ্যে একটা চেঞ্জ আসছে। ওই চেঞ্জটা থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা আর হোমো হ্যাভিলিস এর মধ্যে যে পার্থক্যটা আছে, এই পার্থক্যটা হয়েছে এই জাস্ট ক্রিটিক্যাল থিঙ্কিং এর কারণে, ইন্টেলিজেন্সের কারণে, কমিউনিকেশন করার কারণে, ঠিক আছে। সো ইয়া দ্যাটস ইট। বেসিকলি হচ্ছে আমি এই ভিডিওর মধ্যে এটা শেয়ার করছি, এই ভিডিওর মধ্যে এটা আলোচনা করছি যে কোন সময়ের মধ্যে কি কি হয়েছিল, ঠিক আছে। এই সময় এটা হয়েছিল, এই সময় এরপর এটা হয়েছিল, এরপর এটা হয়েছিল। হোমো বিভিন্ন রকম হোমো স্পিসিসরা কার কি এবিলিটি ছিল, কে কোথায় থাকতো, ঠিক আছে, আহ, কে কি করছিল না করছিল, কার এক ইউনিক ফিচার ছিল, হোমো স্যাপিয়েন্স কিসের কারণে কি কি এবিলিটির কারণে খুব ডমিনেন্ট স্পিসিস হয়ে গেছে। ডমিনেন্ট স্পিসিস যখন হচ্ছিল, এরা বিভিন্ন রকম জিনিসের মধ্যে নিজেদেরকে ইনক্লুড করা শুরু করছে। তারপর হচ্ছে সিভিল ওয়ার, এনি ন্যাচারাল চেঞ্জেস, ঠিক আছে, এগুলা হয়েছে। সো এগুলা জাস্ট অনলি হয়েছে কগনিটিভ রেভলিউশনের কারণে। সো দ্যাটস ইট। আর নেক্সট ভিডিও হয়তো যদিও আমি বানাই, এটা হচ্ছে হবে যে নট শিওর আমি বানাবো নাকি, যদিও আমি বানাই তাহলে এটা হবে যে এগ্রিকালচারাল রেভলিউশনের উপর বেস করে। আর রাইট নাও আমি এখন বর্তমানে বাংলাদেশের মধ্যে আছি, আই হ্যাভ নো আইডিয়া আমি এখানে স্টে করি নাকি। আর যদি নেক্সট ভিডিও বানাই এগ্রিকালচারাল রেভলিউশন বা সাইন্টিফিক রেভলিউশন, এগুলো আমি যেখানে যাই ওখানে মেবি বানাতে পারি। আর আই হোপ আই হ্যাভ ট্রাইড my best. I mean, I know this is not the best, but in this situation, this is my best. I guess. Uh, I know that I have to improve a lot, this huge concepts without sharing any notes.
আমার সামনে জাস্ট হচ্ছে কিছু আমি ওয়ার্ড লিখে রাখছি হোমো নামগুলা স্পিসিসের নামগুলা, দ্যাটস ইট। আর এত সালে এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, এভাবে করে করে আমি জাস্ট লিখছি, and just I'm sharing it to you. And I have researched a lot, I have saw lots of videos, and then I came here to give you the lecture, maybe, who knows. I love these things a lot, I love to explain, I love to, these things. So maybe in future I will talk more about different kind of philosophies, maybe. I have no idea, or let's see. Let's see. I hope you have enjoyed this video, and make sure you like this video, so that this video will spread more. So yeah, that's it. Take care.